নমস্কার সবাইকে সুন্দরবন ডায়েরির আরো একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই। আজ অনেক দিন বাদে আবার নতুন একটা উদ্দেশ্যে সবাই বেরোবে। আজ আমাদের বোট নিয়ে নদীতে পিকনিক হবে, সেরকম একটা প্ল্যান পরিকল্পনা চলছে। ওদিকে তো সুদীপ দ্বারা এসছে, আরও সব আছে, ওর বন্ধু বান্ধবরা সবাই মিলে আজকে একটা পিকনিকের প্ল্যান করছে। এখন দেখা যাক কতদূর কি হয়, যা হবে আপনারা তো জানতে পারবেন। তো এখন বোটটা বাইরে বের করার ব্যাপার, কেননা এখন জোয়ার বেলায় না বের করলে পিকনিকটা তো এখন আর ওই দুপুরবেলার টাইমে হবে না, হয়তো বা রাত্রের দিকে। তার জোগাড়জাত থেকে শুরু করে যা কিছু আজকে এখন দিনের মধ্যে করতে হবে। তো এই যে টাইমে জোয়ার হয়েছে রাতে কিন্তু সেই টাইমে, আর এখন কিন্তু সকাল না, অনেকটাই বেলা বেড়েছে। তো আস্তে আস্তে মরানি হচ্ছে, বেলার দিকে গিয়ে জোয়ার হচ্ছে। তো সেই মতো এখন এই জোয়ারের সময় বোটটা বের করে রাখবে, রাতের দিকে যা পিকনিক হোক যাই হোক বোট নিয়ে মোটামুটি আজকে বেরোবে। তো বোটে একটু সমস্যা হয়েছে, ওই জন্য ওদিকে বোটটা ঠিক করছে। সমস্যা বলতে কোথায় এক জায়গা থেকে জল উঠছে, ওই জন্য দাদারা ওদিকে বোটের দিকে ঠিকঠাক করছে। আর আজকের সম্পূর্ণ পর্বটা আপনারা সঙ্গে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন। তো সাথে থাকুন, দেখতে থাকুন, আজকে পর্বটা আপনাদের খুব ভালো লাগবে। বেশ অনেক দিন বাদে এরকম একটা প্ল্যান পরিকল্পনা হয়েছে, তার কারণ মাঝখানে অনেক পূজা টুজা গেল, এদিক ওদিক করে সে আর হয়ে ওঠেনি। আর এখন শীত পড়ছে, মানে পরপর এরকম পিকনিকের আয়োজন হবে, সবাই মিলে একত্রিত হয়ে খাওয়া দাওয়া আড্ডা এই যেগুলো এগুলো হবে, কখনো বা বোটে, কখনো বা মাঠে, কখনো ঘরে, এরকম চলতে থাকবে। তো সঙ্গে থাকুন। বোটে ওদিকে কারা লেগেছে, মিস্ত্রি কোথাকার? বাইরের থেকে আনা হয়েছে। হ্যাঁ, বোটে যাওয়া হবে না, আমরা যেতে পারছি না, বোট বেরোবে না। আমি নামছি না, বোটে আমরা যাচ্ছি না, সেই সময় বোটের প্ল্যান করলে যাওয়া হবে না। আবার সে কবে, সে আর আজকের গল্প, এর আগে আর কোনোদিন তোমরা করতে পারলে না। হ্যাঁ, এখন এই ঝপঝপ করে সব যাবে। বোটের ওপরে ছিল এই কাঠগুলো, মা সেই তুলে রেখেছিল, এখন বোট পরিষ্কার করে নামানো হয়েছে, এখন বয়ে নিয়ে যাওয়া হচ্ছে। এই কাঠগুলো কিন্তু মোটা মোটা, একদম জঙ্গলের ভেতর থেকে খুঁটে খুঁটে মা এই রেখেছে। আপনি সাবধানে নামবেন, পড়ে যাবেন কিন্তু। আপনি স্যার সাবধান, আপনি আর নামবেন না, আপনি ওখানে দাঁড়ান। সামনে যা পড়ছে স্ট্রং ম্যান, আমার বিরুদ্ধে তারা কিছু আর নিচে ধাপে যাবেন না, কিন্তু একদম পুরো স্লিপ হয়ে আছে। আজকে প্রচুর লোকজন, নির্মল্যদা ফ্রম বেহালা, সুদীপ মান্না ফ্রম এগরা, কৌশিক এখন সোনারপুর থেকে আসে, এখন আর গ্রামের না, সোনারপুর আমি সোনারপুর, কৌশিক মান্না সোনারপুর, এখন দেখো গামছা কোমরে, তার মানে কি হয় বলা যায়। আজকে দুটো বোট নিয়ে বেরোনোর পরিকল্পনা হচ্ছে। আসলে টানার জন্য খুব মজবুত করে বেঁধেছিল, এই বোর্ডের এত ক্যাপাসিটি বাঁধার জন্য টানা আসেনি। দাদা ভয় পেয়ে গেছে, দানা মেলে উড়ে গেছে, দানা মেলে উড়ে গেছে, টানার জন্য এত সিকিউরিটি দিয়ে বেঁধেছিল। ওরা ওদিকে সব ঠিকঠাক করুক, কতক্ষণে করছে, বেশিক্ষণ দাঁড়ানো যাবে না, ঘরের দিকে যাই। আর আমাদের মুরগিগুলো দেখুন, দিব্যি কিন্তু একেবারে খোলামেলা জায়গায় আছে। কদিন আনার পরে একটুখানি সমস্যা হচ্ছিল, বন্ধ ঘরের মধ্যে ছিল, ছাড়তে পারছিলাম না, নতুন মুরগি কোথায় চলে যাবে। আর এখন এই পুরো ছাউনি করে দেওয়া, উপরে জাল দিয়ে চারিদিকে ঘেরা, বেশ অনেকটাই জায়গা, ঘোরাফেরা করছে। ভ্যানের উপর উঠে বসছে একজন, দেখতে পাচ্ছি। আমরা এখন বোট নিয়ে মাঝ নদীতে বেরিয়ে এলাম, এখন বোট স্টার্ট হবে। পাখির জঙ্গলে আমরা ঘুরতে যাচ্ছি। এদিকে মাঝির আসনে কৌশিক আছে, আর এখানে আরো অনেকেই আছে, পরপর দেখাবো। স্টার্ট তো দিতে হবে ভাই। চলো
বোট ছেড়ে দিয়েছে আর আমরা গোমরের বুক চিরে বিপুল জলরাশির উপর দিয়ে ভেসে চলেছি। আর আজকের এই যাত্রাটা অত্যন্ত আনন্দদায়ক হবে বলেই আমরা মনে করছি, কারণ অনেকেই একসঙ্গে আছি। আর বোটটা যখন নদীর উপর দিয়ে ভেসে চলে যায় তখন দুপারের এই সবুজ বনানী আর এই জলের তরঙ্গ এত সুন্দর দেখতে লাগে, এটা একেবারে কাছের থেকে উপভোগ না করলে ঠিক ভাষায় প্রকাশ করা যায় না। পেছনে আমরা ৩-৪ জন বসে আছি, ওপারে পাখির জঙ্গল ওই যে দেখা যাচ্ছে। আর দেখুন কি শান্ত নদী। শীতকালে সুন্দরবনে ভ্রমণ পিপাসু মানুষ আসেন বেশি। এর অনেকগুলো কারণ আছে। একটা প্রধান কারণ, এই সময়ে নদী থাকে একদম শান্ত স্নিগ্ধ, আর প্রকৃতি যেন সুন্দরভাবে সেজে থাকে। দুপারের গাছগুলো দেখুন, এখন কোনো হাওয়া বাতাসও সেভাবে হচ্ছে না, যে কারণে গাছগুলোও একদম স্থির হয়ে দাঁড়িয়ে আছে। দূরে দেখতে পাচ্ছি একটি বড় বাংলাদেশি জাহাজ আসছে। আমরা ওই জাহাজের গা ধরেই যাব। ওই যে দূরে জাহাজটা দেখা যাচ্ছে, একদম কাছেই আমরা যাব। আর এখন আমরা একটা খাঁড়ির মধ্যে ঢুকব। সামনেই বাঁ দিকে একটা খাঁড়ি আছে, আমরা ওই খাঁড়িতে যাব। আর কমল তো বোট চালাচ্ছে নিজের মতো করে, কখনো ডান দিক কখনো বাঁ দিক, বলছে চল তোদের জাহাজের ধারে নিয়ে যাচ্ছি। জল দুপাশে কেটে বেরিয়ে যাচ্ছে। এখানে এই যে লাল জামা গায়ে আমাদের নির্মাল্যদা আছে, একজন ট্যুর অপারেটর, কৌশিকের খুব কাছের। আর কৌশিকের কাছের হওয়ার কারণে আমাদেরও খুব কাছের মানুষ হয়ে গেছে। কমল মাথায় পুরো গামছা ফেটটি বেঁধে নিয়েছে। মাঝখানে একটা বোট দেখা যাচ্ছে, দেখুন ওটা একটা লাক্সারি বোট, মাঝ নদীতে নোঙর করা আছে। জাহাজটা এখনো বেশ দূরে, আমরা জাহাজের গার ধারে যেতে পারলাম না। আমরা এখন ঢুকে যাচ্ছি বাঁ দিকের একটা খাঁড়িতে। আপনাদের হয়তোবা মনে থাকবে, এই খাঁড়িতে একবার আমরা মাছ ধরেছিলাম অনেক রাত্রে, প্রচুর পার্শে মাছ পড়ছিল। আর এই যে ভাই লাল জামা সঞ্জীব খুব মজা পাচ্ছে, মেদিনীপুর থেকে এসছে সুদীপের সঙ্গে। জোয়ার হচ্ছিল, কিন্তু এখন আস্তে আস্তে জল নিচের দিকে নামছে। আর এটা যেহেতু মরা কোটাল, সেই জন্য জল ভরা কোটালের মতো অনেক বেশি জল উঠবে না। কমল বিভিন্ন ব্যাখ্যা দিয়ে বোঝানোর চেষ্টা করছে এখানে কি, এখানে থাকলে অসুবিধা কি সুবিধা কি। বোট আবার এখান থেকে ঘুরিয়ে নেওয়া হচ্ছে, নিয়ে সামনে আর একটা খাঁড়ি আছে, ওই খাঁড়িতে ঢুকবো। কারণ এই খাঁড়িতে ঢুকে দেখলাম সামনে ওই কি সব জাল পাতা আছে, বোটে বেঁধে যাওয়ার ভয় আছে। ওই জন্য আমরা বোট বের করে সামনের খাঁড়ির দিকে যাচ্ছি। জাহাজের কাছে ভেবেছিলাম যেতে পারবো না, কিন্তু কমল বোট ঘুরিয়ে বলল চল জাহাজের কাছেই যাব। ওই যে জাহাজটা বের হয়ে যাচ্ছে, অনেকটা বড়, নিচের অংশটা লাল। প্রত্যেকটা জাহাজেরই দেখি নিচের অংশটা এরকম লাল করা থাকে। এর একটা কারণ আছে, এই রংটা ওর মরিচা আটকাতে সহযোগিতা করে, এরকম কি একটা ব্যাখ্যা শুনেছিলাম। আমাদের কমলবাবু বোট ঘুরিয়ে বাঁ দিকে নিয়ে চলে যাচ্ছে, আর একটা খাঁড়ির দিকে যাব। বোটটা যখন সামনের দিকে এগিয়ে যায়, পেছনে যে প্রপেলার বা যে পাখা ঘোরে, সেই পাখা ঘুরে বোটটাকে ঠেলে নিয়ে যায়। আর পেছনে যে একটা জলের রেখা পড়ে, সেটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগে। পেছনে আরো একটা জাহাজ, পরপর দুটো জাহাজ দেখতে পাচ্ছি। সামনে একটা বেরিয়ে গেল, আবার এই পরপর দুটো যাচ্ছে। এবার পেছনে একটার পর একটা এরকম আসতেই থাকবে সারাদিন। এদের সকলেরই অভিমুখ আমাদের ডায়মন্ড হারবারের দিকে। আমরা এই শান্ত নদীর বুক চিরে আরো এক শান্ত ছোট্ট একটা খাঁড়ির দিকে যাচ্ছি। সামনেই জটিরামপুর ফেরিঘাট, যে ফেরিঘাটের উপরে ভিডিও আমরা অনেকদিন আগে সুন্দরবন ডায়েরিতে করেছিলাম। সামনে দেখতে পাচ্ছেন অনেকগুলো বাঁশ পোতা, এগুলো চর পাতা জাল পাতা আছে। আর এই বাঁশ পোতা যেখানে শেষ হয়েছে ওখানে একটা ছোট্ট খাঁড়ি, ওই খাঁড়ি দিয়ে আমরা ঢুকে যাব একদম ভেতরের দিকে। না বদল
আমরা ছোট খাঁড়িতে প্রবেশ করলাম। দুপাশে সবুজ বনানী, আর এই ছোট্ট খাঁড়ি চলে গেছে অনেকটা দূরে। আমরা এই খাঁড়ি দিয়ে সামনের দিকে এগিয়ে যাব, আর এগিয়ে গিয়ে দেখতে পাবো এক জায়গাতে এই খাঁড়িটা আবার দুদিকে ভাগ হয়ে গেছে। আমরা ওই যে 3 খাঁড়ির যে মুখ, ওইখানে বোটটাকে নোঙর করব বলে ভেবে রেখেছি। তো আমরা এখন সামনের দিকে আরো কিছুটা যাব। এই মুহূর্তে আমরা গোমর নদী থেকে এলাম। গোমর নদীরই একটা খাঁড়ি, ছোট খাঁড়ি, সেই খাঁড়ির মধ্যে প্রবেশ করেছি। আর বোটটা এখানে দাঁড় করানো হয়েছে। এখানে এই যে খাঁড়ি দিয়ে আমরা প্রবেশ করেছি, এই খাঁড়ি আবার এখান থেকে দুদিকে বেরিয়ে গেছে। তো এটা একটা 3 খাঁড়ির মুখ। তো সেখানে আমরা বসলাম, এখানে একটু গল্প আড্ডা হবে। আর পরিবেশটা অসাধারণ, পাখির ডাক শোনা যাচ্ছে কিচিরমিচির, মাঝে মধ্যে 2-1টা পানকৌড়ি জলের থেকে ছোঁ মেরে মাছ নিয়ে চলে যাচ্ছে। ওইদিকে একটা বাদুড় আমি দেখতে পাচ্ছি, সাদা গেঞ্জি পরা, গাছের থেকে ঝুলে বোট বাঁধছে, আমাদের ভাই বাপ্পা। এদিকে দেখুন, এই একটা খাঁড়ি চলে গেছে একদম নদী বাঁধের দিকে, আর একটা এই দিকে চলে গেছে ডান দিকে, আর বড় নদীটা হচ্ছে এদিকে। আর আমাদের আজকের যিনি চালক, পাইলট, ঠিক আছে, আমাদের ক্যাপ্টেন কমল আছে। এখানে টিফিন হচ্ছে মুড়ি চানাচুর। বাপ্পা বস, পরিষেবা ঠিক আছে। আর বাপ্পা বলছে যে যদি কোনো সমস্যা হয় ও মাঝ নদীতেও নেমে পড়বে। ও বে অফ বেঙ্গলে যখন বোট ঢোকে, কোথাও যদি কাছিতে বেঁধে পড়ে, মাঝ নদীতেও ও নেমে পড়বে। এতটা হিংস্র বাপ্পা, দুঃসাহসিক। রয়্যাল বেঙ্গল টাইগারের পাশে থাকে, তো ও নিজেও কাছাকাছি চলে গেছে, তাই না? প্রায় 1 ঘন্টা হয়ে গেল আমরা এই যে খাঁড়িতে এসে বোটটা নোঙর করে বসে আছি। গানের লড়াই চলছে, আর ভাটা লেগে গেছে। জলটা নদীর দিকে যাচ্ছে, বড় নদীর দিকে, আর বড় নদীর থেকে বে অফ বেঙ্গলের দিকে ভাটার সময় জলটা চলে যায়। জোয়ারের সময় আবার বে অফ বেঙ্গল থেকে জলটা এই নদী খাঁড়িগুলোতে চলে আসে। আর দেখুন, জঙ্গলের দুপাশে একটা সাদা রেখা, জোয়ারের জলটা অত দূরেই ওঠে, যে কারণে ওই দাগটা হয়ে আছে। জোয়ারের যখন জল আসে, জলের সঙ্গে বেশ কিছু পলি কাদা মাটি থাকে, আর তার দাগটা জঙ্গলের পাতার উপরে লেগে আছে, যে কারণে এই সাদা রেখাটা দেখা যাচ্ছে। আর আমি যতবার ক্যামেরা অন করছি ততবারই পাখিটা উড়ে যাচ্ছে। পানকৌড়ি একটা এই ডান দিক দিয়ে ছোঁ মেরে পার্শে মাছ ধরে আবার উপরে গিয়ে বসছে। মাঝে মধ্যে দেখছি জলধোঁড়া সাপ রয়েছে, সেই সাপ মুখ উঁচু করে চলে যাচ্ছে, কিন্তু ক্যামেরাতে ধরতে পারছি না। আর সকলে এখন বেশ একটা ফুরফুরে মেজাজে বসে আছে। এদিকে কৌশিক গা এলিয়ে দিয়েছে। ঘুম পাচ্ছে নাকি? ঘুম পাচ্ছে না? ভাল লাগছে। আর আপনারা অনেকেই চেনেন আমার বন্ধু অমিতকে। সামনে কিছুটা গেলে অমিতের একটা নার্সারি রয়েছে। তো অমিতকে ফোন করলাম, ও বলল যে চলে আয় আমার বাড়িতে। কিন্তু এখন যেহেতু সঙ্গে অনেক লোকজন আছে, আমরা আর যাব না। এদিকে সকলে নানান রকম কথাবার্তা, গল্প, আড্ডায় বেশ আসরটা জমেই উঠেছে। ওদিকে সুস্মিতা ফোন করছে, কখন তোমরা আসছো? রান্নাবান্না, দুপুরের খাওয়া দাওয়া বাড়িতেই হচ্ছে। ইচ্ছে আছে রাতে পিকনিক করার, এবং এই বোটেই। রয়্যাল বেঙ্গল টাইগারকে আমরা দেখাতে পারছি না, ছবিতে আপনারা দেখতে থাকুন। ওদিকে জয়দেব এক্ষুনি কেমন জাল ফেলে দিল, একটা জাল ফেলেছে, ও জাল নিয়ে এসছে, বলছে নৌকায় যাব, জাল থাকবে না, তা কি হয়? জয়দেব কিন্তু নেমে পড়েছে জাল নিয়ে। জয়দেব, মাছ মারার সময়টা কি তুই জানিস না?
যখন জোয়ার লাগে তখন জাল ফেলতে হয়। না না ভাটা তো পড়ে। তুই ভাটাতে জাল ফেলছিস? না ও ঠিক যায় ফেলছে। এইটা ঠিক আছে ফেল। সুইজের মুখ না, হ্যাঁ এটা বেশি মাছ পড়তে পারে। বালতি নিয়ে যাবো। জয়দেব ফেল দেখি, ফেল ফেল। ওই কেমনটা দারুণ পড়েছে। আরে মাছ পড়ুক আর না পড়ুক, তুই জাল ফেলতে থাক। দেব একটা কেমন মারলো দেখা যাক কি বললো। হ্যাঁ চিংড়ি আছে বস, কালো হয়ে গেছে। এই যে কাঁকড়া দেখো, সমুদ্রের কাঁকড়া দেখো, সমুদ্রের এটা নদীর কাঁকড়া কিন্তু ছোট, এটা বাচ্চা। মানে এটাই তো বলো মাঠ কাঁকড়া। না মাঠ কাঁকড়া আলাদা। এই ওটা বাচ্চাই একদম সত্যি কাঁকড়ার নামে একেবারে কি ওটা বদনাম। এই ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে, বাচ্চাটাকে ছেড়ে দে। বাচ্চাটাকে ছেড়ে দাও, চলে যাবে ওর জায়গায়। এদিকে আছে ওদিকে আছে। এই যে তোমার নদীর মাছ। এটা কি মাছ? এটা ছোট। এটা আমাদের বলা গাংমুরা। হ্যাঁ হ্যাঁ। জল কি হয়েছে? মাছটা ফেলে দিয়েছো নাকি? এ ওটা ধুতে গিয়ে ওটা ছিল মাছ। আমি ভয় পড়ে গেছি। না সে হাতে রেখেছে। ও আচ্ছা আমি বললাম ফেলে না তো, স্লিপ করছে। ধরো ছাড়ো মাছটাকে। জয়দেব আর ধৈর্য রাখতে পারলো না, ভাটা নামার আগেই ও জাল নিয়ে নেমে পড়েছে। তবে আরেকটু জল না নামলে মাছগুলো পাবে না। এখন হয়তো একটু জল বেশি, তো এখানে জল যখন কমে যায় তখন মাছ পাওয়া যায়। নামতে পারতে হাফ প্যান্ট। জয়দেব এটা কিন্তু পুকুর না যে ওই রুই মাছটা গুঁতো মারছে। হ্যাঁ কি হচ্ছে? বলছি এটা পুকুর নয় যে রুই মাছ গুঁতো মারছে। তবে হ্যাঁ মাঝে মাঝে ভেটকি বা ভাঙাল এই জাতীয় মাছ যখন পড়ে তখন প্রচন্ড জোরে জালে একটা ধাক্কা মারে, তখন অনুভব করা যায়। এই কি পেয়েছিস? এই কিছু এই কিছু একটা মাছ পেয়েছে। এই কিছু পেয়েছিস? এই আর ধৈর্য রাখতে পারছি না, নেমে যাবো। কি মাছ? এই দোকানের পাশে মাঝে দেখেছি কথা বলতে বলতে ওইদিকে দিদি। এই তো শালা এই সাইজের মাছ, সাইজের পারছে একদম পারছে সাইজটা আছে। দোকানা পার্শ্বে পড়েছে, এরপরে আর কি জাল বাওয়া করতে করতে চলে আসছে। জয়দেব তুই তাহলে একটু টেনে টেনে মার, বেশ কিছু আছে। আস্তে তো ঘা দিলে কি মাছ, আস্তে হাঁট। আস্তে আস্তে ঘা পেয়ে গেলে আর পাশে পড়বে। এই জলটা বেরোয় না, একটু পরে পাবি। তুই তখন আশঙ্কা মেরেছিলি বলে পড়েছিল। মুখটা গিয়ে টেনে মার, টেনে মার, টেনে মার, যাদব টেনে মার, মার। তোর কেমন কি হচ্ছে ওটা কি? চিংড়ি মাছ কয়েকটা। আসলে বড় বড় মাছ পড়লে তখন চিংড়ি মাছের কোনো মর্যাদা থাকে না। দেখেছিস সামনেটা কি সুন্দর। দুটো বক পাশাপাশি বসে আছে কপত কপতির মতো। হ্যাঁ এপারে একটা বক। ওদের লক্ষ্য একটাই, যদি কিছু মাছ পাওয়া যায়। একদম শান্ত নদীর বুক চিরে ওরা ভেসে যাচ্ছে, এপাশেও দুটো ওপাশেও দুটো। আমরা বোট স্টার্ট করে এখান থেকে বেরিয়ে যাচ্ছি।
জয়দেব জলে লাফ দিয়ে পড়লো। এই তোর ফোন কোথায়? এই কাকে লাফ দিয়ে পড়েছে জয়দেব? জয়দেব বলে টাকা দিয়ে কেনা ফোন, জলে লাভলেও কিচ্ছু হবে না। এই জাল নে, জাল নে, জাল ছাড়া লাভ দিচ্ছিস কেন? বোট মাঝি জলে নেমে পড়ছে, কি ব্যাপার কি রে? হ্যাঁ হ্যাঁ, জাল ফেলতে হবে বলে কোমল জামা খুলে ফেললো। এই জামাটা নাও তো। এই মনে আছে সেই সারা রাতের অ্যাডভেঞ্চারে রাত 11টার সময় এই খালে রাত 11টার সময় জাল ফেলেছিলাম জয়দেব, আমি কমল। মাছ খুঁটে পাচ্ছিলাম না, যেমন মাছ তেমন সাপ, আর মেঘ গর্জাচ্ছিল, বর্ষাও হচ্ছিল ঝিরঝির করে। সুদীপ তুমি সাবধানে। আজকে মাছ নিয়ে যদি না আসো তাহলে নৌকা উঠতে যাবে। চলো। ভেটকি 3-4 কেজির ভেটকি উঠে আছে। হ্যাঁ আসবে। নিয়ে আসো তাহলে। আরে ক্যাপ্টেনের কেমনে চিংড়ি পড়েছে। বালতিটা তো চিংড়ি পড়েছে তুমি। জয়দেব দুটো ডিমওয়ালা পার্শ্বে ধরে চুপ করে আছিস। এই গ্রাফির থেকে সরে কর। চিংড়ি পড়ছে। বোটের পিছনে অনেকগুলো বড়শি দোন ছিল, সেগুলো এখন এই ছাড়াচ্ছে বসে বসে বাপ্পা। ফোন রাখো, আমারটা নিয়ে যাও। হ্যাঁ ফোন সেটা আইফোন নিয়ে যাও। চিংড়ি কিন্তু যথেষ্ট পড়ছে। আচ্ছা হ্যাঁ, তবে আর একটু জল নামলে এখানে যথেষ্ট মাছ পাওয়া যাবে। জানিস তো খাড়িতে মাছ পাওয়া যায়। এখন আমরা ভাবছি কি একটু কাঁকড়া ধরে, এই মানে 20-25টা চিংড়ি মাছ পড়েছে। ও খাত করে কাঁকড়া ধরবি? খাত করে না, গেছো কাঁকড়া ধরবো। ও গেছো কাঁকড়া। আচ্ছা দাও। কোথায় যাবে? ধরেছি। কোথায় যাবে? কাছে ধরেছি। গাছে ডাল কেটে পরে দুবারে আসবে, মালটাকে নিয়ে চলে যাবে। মালটাকে অ্যাটাক করেছি। এখানে ধরেছিস? সাইজটা দেখেছিস? দেখা দেখি। হ্যাঁ না? কিন্তু ও সাইজ এই তো বড়টা ওইখানে, ওই তো ঢুকছে, ওই তো ওই গাছটা করে, এই তো ঢুকে যাবে। আচ্ছা আরেকটা উপর থেকে পড়লো। ওই ধরো এই ওরা তো পাশে মাছ থেকে কামড়ে খেয়ে নেবে। ওই গাছটা বড় এইখানে একটা, এখানে এই গাছটা কোনো অ্যালাউ নেই, ছোট অ্যালাউ নেই। ঠিক আছে, ছোট অ্যালাউ হবে, বড় জালটা আনি। বালতি না।
পালাই লেগেছে। আরে না না অত বড় পালা পড়লে আর চামড়া চিংড়ি ইস এত বড় একটা চামড়া চিংড়ি পড়েছিল তোর হাতের ভাই বিশাল বড় একটা চামড়া চিংড়ি পড়েছিল ধরবে কি লাভ দিয়েছে তুই পালাটা তুই কি ধরলি দিস ঠিক আছে আরে ওপারে শুলে উঠে আসবে না শালা জাল ওখানে উঁচু করে দেয় বেঁধেছে দেখ এত বাঁধলে মাছ পাওয়া যায় চারিদিকে পাচ্ছে দেখ ওখানে আমার কি দেখ কুলটির পড়লো না মজা নিস নি ভাই মজার কোনো ব্যাপার নেই ও মালটার কোনো বিষয় নেই বুঝলি লেজের বাড়ি মারবে ভাই সব ডক্টর দেয় আবার চিংড়ি জেলে মাছ এই সাইডে পড়েছে এই সাইডে চিংড়িটা ওইটা এই চিংড়িটাকে নিয়ে আগে তুই নিয়ে আমি নিতে নিতে চল এবার ওই বাইরে এইখানটা রাখতে দেখবি একটু চিংড়িগুলো নিয়ে নি কাঁকড়া পেয়েছিলে কটা ধরেছি এই ওটা কি হবে বড় সাইজের নেই ওই জঙ্গল ওই 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 ধারে পাশের জঙ্গলটায় গেলে চাওড়া চিংড়ি পড়েছে চাওড়া না ওগুলো একটু বড় সাইজের একটা এই ও মুখে চিংড়ি পড়বে আজকে ভালোই কিন্তু ওখানে মুখে যেতে হবে একটু ওয়েট করতে হবে একটুখানি ভাটার না লাগলে জলটা কম আরে এদিকে অ্যাডভার্টাইজ যায় অর্ডার করো অনেকগুলো ডোবার পালা